মেকানিক্স এর দোকানগুলোতে, সেগুলো কিন্তু ইজিলি যে কোনো মানে পার্টস কিন্তু তারা ইজিলি রিপ্লেস করে দিতে পারে, তাই না? হার্ডওয়্যার গুলা ইজিলি রিপ্লেস করতে পারে, আবার রিইউজ করতে পারে। ঠিক একইভাবে সফটওয়্যার হার্ডওয়্যারের মতো ঠিক কিভাবে আমরা সফটওয়্যারটাও আমরা রিইউজ করতে পারি, এটা ওরা একটা কনসেপচুয়াল একটা প্রপোজাল দিয়েছিল, এবং সেখান থেকে আসলো একটা অ্যাডা নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ফাস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, অ্যাডা। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে যে জিনিসটা হয়, আমি তোমাদের একটা সুন্দর মানে কনসেপচুয়াল এইগুলো কনসেপ্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো মতো বোঝার চেষ্টা করো, না বুঝলে কোশ্চেন করবা। ওকে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে বেসিক্যালি আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যেটা হয় যে আমার এখানে একটা আমি আমি আসলে এইভাবে দেই, কন্টেনার হিসেবে চিন্তা করি। আমাদের এখানে একটা অবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে, আবার এখানে একটা অবজেক্ট আছে। আমি কিন্তু এই গুগল মিটে আবার দেখলাম অ্যাটেন্ডেন্স নামে একটা সফটওয়্যার আছে, এটা কিন্তু অটোমেটিক্যালি তোমাদের অ্যাটেন্ডেন্স ক্লাস শেষে নিয়ে নিবে, বুঝছো? এবং তুমি কতক্ষণ ছিলা ক্লাসে সেটাও ক্যালকুলেট করবে। এক্সটেনশন ব্যবহার করতেছে একটা, ক্লাস ডিউরেশন কত ছিল, তুমি কতক্ষণ ক্লাসে ছিলা সেটাও ইয়া করবে ওরা। ওকে, ধরো আমার লাইক কন্টেইনার। এখন এই অবজেক্ট গুলো আসলে কি করবে, সিম্পলি একজনের সাথে একজন কি কমিউনিকেট করবে। এরকম কমিউনিকেশনটা হবে। তো বুঝতে পারছো সবাই? তো এখানে অবজেক্ট গুলো আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এইভাবে অবজেক্ট থিঙ্ক করবে, এবং অবজেক্ট গুলো হচ্ছে একচুয়ালি একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের ইন্টারফেসের মাধ্যমে আরেকটা অবজেক্টকে সে কি করবে, কমিউনিকেট করবে। মানে এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে সবগুলাই কিন্তু আলাদা, প্রতিটা অবজেক্টই হচ্ছে আলাদা আলাদা এনক্যাপসুলেটেড অবজেক্ট, মানে অর্থাৎ এবং সেই কমিউনিকেশন হতে পারে মেসেজ পাসিং এর মাধ্যমে, সেন্ডিং এ মেসেজ, একটা অবজেক্ট আরেকটা অবজেক্টকে মেসেজ পাসিং এর মাধ্যমে তারা কমিউনিকেট করতে পারে। আর অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের আর যে এর আগে যে প্রবলেমগুলো দেখলাম যে সফটওয়্যার রিইউজ বা এই যে অর্গানাইজেশন বা অন্যান্য প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের প্রবলেমগুলো, যে একই সফটওয়্যার আরেকখানে ইউজ করা খুব ডিফিকাল্ট, এবং সিম্পল কিছু চেঞ্জ আনতে হলে দেখা গেলো যে পুরো হোল প্রোগ্রাম চেঞ্জ করতে হয়। এই যে এই প্রবলেমগুলা বা এনক্যাপসুলেশন, এই আইডিয়াটা এই প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে একেবারেই নাই। তো এই ধরনের এই ধারণাগুলো আসলে ওভারকাম করা হয়েছে ওপি ল্যাঙ্গুয়েজে। এবং ও বেসিক ইউনিট অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ কি বলতে, কে বলতে পারবে? বেসিক যে ইউনিট, ক্লাস। বেসিক ইউনিট হলো ক্লাস। এই হলো আমাদের ক্লাস। হ্যাঁ, আমরা আজকে ক্লাসের সাথে খুব ভালোভাবে ইন্ট্রোডিউসড হব যে এই ক্লাসের কনসেপ্ট আসলে কি। এই ক্লাস কনসেপ্টটাই হলো আসলে বেসিক্যালি ইন্ট্রোডিউস করতেছে আমাদের এই বক্স বা কন্টেইনার, যে আমরা একটা কনসেপ্ট দিলাম রিয়েল ওয়ার্ল্ডের সাথে, সেটা আমাদের এখানে ইন্ট্রোডিউস করবে। ঠিক আছে? তো আমাদের এই ক্লাস আমরা আসলে একটা কথা না বলে আমরা একটা ক্লাস তৈরি করি। হ্যাঁ, তো আমরা দেখি যে ক্লাসটা কিভাবে তৈরি করা যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে বেনিফিটটা হচ্ছে যে এই ক্লাসের যে কনসেপ্টটা সেটা হচ্ছে একটা, ওই যে বললাম যে আমাদের এখানে একটা বক্স কনসেপ্ট অর্থাৎ সেলফ কন্টেন্ট বক্স হিসেবে কাজ করবে, এবং সেখানে কিছু ইন্টারফেস থাকবে। হ্যাঁ, এরকম ইন্টারফেস থাকবে তার সাথে কমিউনিকেট করার জন্য। এবং এই যে এর ভিতরে কি কি থাকে আসলে, আমরা একটা ক্লাসের ভিতরে কি কি থাকে এটা একটু আমরা একটু আলোচনা করব। একটা ক্লাসের ভিতরে আসলে কি থাকে, ঠিক আছে? ফাংশন থাকে, ভেরিয়েবল থাকে, আর ফাংশন, ভেরিয়েবল। আচ্ছা, তো এখানেই আমরা এই ছবিটা ড্র করার চেষ্টা করি। যে প্রথমে যে জিনিসটা সেটা আমরা বলবো যে ওই ক্লাসের নামটা কি আসলে। হ্যাঁ, নেম।
আরেকটা হচ্ছে তুমি যেটা বলো ভেরিয়েবল, এটাকে আমরা আসলে খুব মানে ভদ্র ভাষায় বলি অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, এটা হলো অ্যাট্রিবিউট। কি অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট? অ্যাট্রিবিউট মানে সোজা বাংলায় কি আসলে? অ্যাট্রিবিউট মানে কি বলো তো? ATTRIBUT, অ্যাট্রিবিউট মানে কি? কে বলতে পারবা? এটা মানে কেউ জানো না? অবদান বৈশিষ্ট্য বোঝায় স্যার। হ্যাঁ, অ্যাট্রিবিউট মানে হচ্ছে বৈশিষ্ট্য। এটা এই শব্দটা তোমরা জানো না? হ্যাঁ, অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট হলো তার হচ্ছে বৈশিষ্ট্য। হ্যাঁ, আর এটা হচ্ছে বিহেভিয়ার। তুমি যেটা বললো ফাংশন, কে যেন বললো? বিহেভিয়ার, বিহেভিয়ার্স। আর এটা হচ্ছে নেম। দেখ, তুমি নেম তো প্রথমেই বললাম, নেম নেম। তো এই এই তিনটা আসলে এটা তুমি বলতে পারো যে এই একটা বক্সের ভিতরে তিনটা হচ্ছে ফ্লোর বা তিনটা কম্পার্টমেন্ট বা তিনটা অ্যাপার্টমেন্ট। একটা হলো তার হচ্ছে নাম, তারপর হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আর একটা হলো বিহেভিয়ার। এইটা খুব গুরুত্বপূর্ণ। একটা হলো অ্যাট্রিবিউট, তুমি যেটা বললা বৈশিষ্ট্য, আর একটা হলো বিহেভিয়ার। ঠিক আছে, এটা আমরা একটু একটা রিয়েল ওয়ার্ল্ড জিনিসের সাথে তুলনা করি। যেমন ধরো একটা কার যদি চিন্তা করো তুমি, কার, ঠিক আছে, কার যদি একটা ক্লাস হয় কি হয়? আমি একটা নেম দিলাম, হচ্ছে একটা ক্লাসের নাম দিলাম কার, ঠিক আছে। আর তাহলে এর অ্যাট্রিবিউট গুলো কি হতে পারে বলো তো? কালার হইতে পারে, প্রাইস হইতে পারে, সাইজ হতে পারে। কালার হতে পারে, প্রাইস হতে পারে। তো এগুলা কিন্তু কালার কিন্তু সাপোজ ধরো একটা ক্যারেক্টার ভেরিয়েবল, রেড, গ্রিন, ব্লু, RGB। তারপর প্রাইস হতে পারে একটা, হতে পারে একটা মানে ফ্লোট ভ্যালু হতে পারে, তাই না? বা ইন্টিজার ভ্যালু। অথবা এর সাইজ হতে পারে, মডেল হতে পারে, তাই না? মডেল হতে পারে স্ট্রিং। তার মানে কি? তার মানে কালার কিন্তু অ্যাট্রিবিউট গুলো কিন্তু আবার ওই যে সি প্রোগ্রামিং এর যে আমরা ভেরিয়েবল পড়ছি সেগুলো হতে পারে, তাই না? বিভিন্ন ভেরিয়েবল, ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবল, নট অনলি এ সিঙ্গেল টাইপ। তার মানে কারের অ্যাট্রিবিউট গুলো হচ্ছে বৈশিষ্ট্য। কোন একটা জিনিসের বৈশিষ্ট্য, একটা কারের বৈশিষ্ট্য কি কি, সেটা তার কালার হতে পারে, সেটার প্রাইস হতে পারে, এটার মডেল হতে পারে, এটার ইয়ার হতে পারে, এটার কান্ট্রি অফ অরিজিন হতে পারে, বিভিন্ন ধরনের ভেরিয়েবল যারা যেগুলা বৈশিষ্ট্য ওই কারটাকে ডিফাইন করে। আর একটা আছে সেটা হলো বিহেভিয়ার। তাহলে একটা কারের ক্ষেত্রে বিহেভিয়ার কি হতে পারে? মাইল পার আওয়ার বা এই জাতীয় কিছু। আমরা 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 বলতেছিলাম এটা হচ্ছে ফাংশন সি প্রোগ্রামিং এ। তাহলে এখানে কারের ক্ষেত্রে ফাংশনটা কি হবে? ফাংশনটা হতে পারে স্টিয়ারিং হুইল, তাই না? স্টিয়ারিং স্টিয়ারিং হুইল কিন্তু এটা একটা কি ফাংশন হতে পারে তার। অর্থাৎ স্টিয়ারিং হুইলটা তুমি লেফট সাইডে ঘুরাইলে লেফট দিকে যাবে, রাইট সাইডে ঘুরাইলে সেটা কারটা ডান দিকে যাবে, ঠিক আছে। তো এই যে ফাংশন বিহেভিয়ার বা রিভার্স গিয়ার, গিয়ার হতে পারে কি? এটা তার বিহেভিয়ার। পিছনে গিয়ার দিলে পিছনের দিকে গাড়ি যাবে, সামনে গিয়ার দিলে সামনের দিকে গাড়ি যাবে। অ্যাক্সিলারেশন, এগুলা হলো তার বিহেভিয়ার। এই বুঝতে পারছো কনসেপ্টটা? অ্যাট্রিবিউট কি বুঝাইলাম, আর হচ্ছে বিহেভিয়ার কি জিনিস বা ফাংশন। অ্যাট্রিবিউট অথবা ভেরিয়েবল, এটা আমি আসলে তোমাদের প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের কনসেপ্টগুলো আস্তে আস্তে আমরা ওওপি তে কনভার্ট করতেছি। কারো কোনো কোশ্চেন এই পর্যন্ত? না স্যার। আচ্ছা, এবার সাপোজ ধরো আমি একটা উদাহরণ দিব, যে আমি কিছু আগে যেটা বললাম যে আমরা একটা গেম ডিজাইন করব, যে গেমটা হবে হচ্ছে সাপোজ ধরো ফুটবল। ফুটবল আমি একটা গেম ডিজাইন করব। এখন আমি যদি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে আলোচনা করি, তাহলে ওওপি কনসেপ্টে, তাহলে আমাদের একটা কি থাকবে? এটা হতে পারে একটা ক্লাস, হতে পারে প্লেয়ার বা অবজেক্ট। হ্যাঁ, প্লেয়ার গুলো এক একটা অবজেক্ট, ঠিক আছে। তারপর একটা অবজেক্ট হতে পারে বল, বলটা যে খেলবো আমরা, বল। তারপর হতে পারে মাঠটা কিরকম হবে, ফিল্ড, ফিল্ড। তারপর ধরো রেফারিও একটা অবজেক্ট আলাদা, রেফারির কাজ আলাদা হতে পারে, তাই না? যা যা ওখানে আছে একটা গেমের ভিতরে যা যা লাগে সবই কিন্তু তার একটা অবজেক্ট হিসেবে নিতে হবে। অডিয়েন্স, অডিয়েন্স। তারপর ধরো ওয়েদার, ওয়েদার। তারপর ধরো একটা স্কোরবোর্ড, একটা অবজেক্ট হলো স্কোরবোর্ড, স্কোরবোর্ড। তো এগুলা কিন্তু একটা ক্লাস হতে পারে, তাই না?
আমি কিন্তু এই যে প্রতিটা ক্লাস একটা আমি কিন্তু মোটামুটি একটা গেম ডিজাইন করতেছি ফুটবল, তার মধ্যে কি কি অবজেক্ট কনসেপ্ট থাকতে পারে সেগুলো কিন্তু মোটামুটি একটা ডিজাইন করে ফেললাম না হাতে কলমে। এখন আমরা কি করতে পারি, ধরো সফটওয়্যার ফার্মে এই ধরনের গেম যদি আচ্ছা একটা গেম কি একজন মানুষ ডিজাইন করে? একজন মানুষের পক্ষে কি একটা গেম ডিজাইন করা সম্ভব একা একাই? এত ফুটবলের মধ্যে গেম নরমালি সম্ভব না, তাই না? অনেক দিন সময় লাগবে। একেবারে সম্ভব না তা না, কিন্তু অনেক সময় লাগবে। কিন্তু সফটওয়্যার ইন্ডাস্ট্রি তারা কিভাবে করে, তারা এইভাবে আলাদা আলাদা অবজেক্ট কি কি লাগবে সেই কনসেপচুয়ালাইজ করে এবং সেই অবজেক্ট গুলো আলাদা আলাদা ভাবে তারা তৈরি করা শুরু করে। সাপোজ ধরো তুমি হচ্ছে প্রান্ত সাথে একটা টিম থাকবে যারা শুধুমাত্র এই প্লেয়ারটা ডিজাইন করবে, প্লেয়ারটা নিয়ে এই প্লেয়ার অবজেক্টটা নিয়ে কাজ করবে, ধরো প্রান্ত, ঠিক আছে? তারপর আবার কেউ হচ্ছে এই রেফারিকে নিয়ে কাজ করবে। এই যে ভাগ করে ফেললাম অবজেক্ট, দেখছো? এটা কিন্তু এখানে ডিজাইনিং ও সুবিধা, ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুইটাই সুবিধা। এই আলাদা আলাদা ভাগ করে ফেললাম, তখন কিন্তু পরবর্তীতে তারা কি করবে, এই পুরো হোল প্রোগ্রামটা কি করবে, তো পরবর্তীতে ইন্টিগ্রেট করবে একসাথে। ব্যাপারটা বুঝতে পারছো? এই যে এই প্রোগ্রামটা যখন অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু তোমাদের যে ইন্টিগ্রেশনটা এবং একসাথে অনেকগুলো মানুষ একটা প্রজেক্টে কাজ করা, এগুলা কিন্তু এই জন্য GitHub বা এগুলা ব্যবহার করা হয়, এই কনসেপ্ট গুলো। এবং এই তুমি যে কম্পাইল করলা বিভিন্ন সোর্স ফাইল একসাথে, এই কনসেপ্ট গুলো কিন্তু এখানে লাগবে, ঠিক আছে? যেমন ধরো প্লেয়ার যদি একটা অবজেক্ট হয়, তার অ্যাট্রিবিউট কি হতে পারে? প্লেয়ারের অ্যাট্রিবিউট হতে পারে কি, ধরো বলো দেখি। হাইট, ওজন, হাইট, নেম, হ্যাঁ স্যার নেম হইতে পারে। হ্যাঁ নেম হতে পারে, তার হচ্ছে রেটিং হতে পারে, হ্যাঁ তার রেটিং কত, কারেন্ট রেটিং কত। তো এরকম ধরনের বিভিন্ন তার হচ্ছে প্লেয়ারের বিভিন্ন তার হচ্ছে স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট, বিভিন্ন জিনিস থাকে না? তোমার ফিফায় যারা খেলছো তারা জানো একটা প্লেয়ারকে কিন্তু বিভিন্ন ভাবে কাস্টমাইজ করা যায়, তাই না? Yes, sir. তো বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা এটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন কনসেপ্ট আর কি, কোনো একটা গেম ডিজাইনিং এর ক্ষেত্রে। আচ্ছা, এখন আমরা দেখি যে আসলে আমরা কি কি এতক্ষণ ধরে যে আলোচনা করলাম সেটা আসলে তার মানে আমরা আসলে কি কি বেনিফিটটা পাচ্ছি আসলে ওপি ডিজাইনিং এর ক্ষেত্রে। আচ্ছা, বেনিফিট গুলো কি কি হতে পারে? তাহলে আমাদের একটা দেখলাম যে সফটওয়্যার ডিজাইনিং এর ক্ষেত্রে অনেক সহজ, তাই না? খুব ইজিয়ার, ইজ ইন ডিজাইন, সফটওয়্যার ডিজাইনে। আরেকটা জিনিস দেখলাম যেটা হলো যে মেইনটেনেন্স খুব সহজ। মেইনটেনেন্সটা সহজ কেন? কারণ হচ্ছে যে বেসিক্যালি অবজেক্ট যে কনসেপ্টটা সেটা আসলে ওইভাবে ডিজাইন করা। টেস্টিং, সাপোজ ধরো কোনো একটা ঝামেলা হচ্ছে, কেন ঝামেলা হচ্ছে, তাহলে আমি পার্টিকুলার ওই অবজেক্টে শুধু ডিবাগটা করবো, তাই না? টেস্টিংটা করব। তো যেহেতু সবগুলো সেলফ কন্টেন্ট বক্স আলাদা আলাদা, কারোর সাথে কারো সম্পর্ক নাই, ফলে কিন্তু কি হবে, মেইনটেনেন্স করাটা অনেক ইজিয়ার হবে। আর একটা আমরা দেখলাম যে কোনো একটা কন্টেন্ট খুব সহজে আমরা রিইউজ করতে পারবো, রিইউজেবল, খুব সহজে আমরা কি রিইউজ করতে পারবো। আচ্ছা, তো এইটা এগুলা মোটামুটি দেখলাম। এখন আমরা দেখি, আমরা সরাসরি চলে যাই আসলে ক্লাসের ভিতরে একটু ঢুকি। ক্লাসটা কিভাবে ডিফাইন করা যায়? ক্লাস ইজ এ ডেফিনেশন অফ অবজেক্টস অফ দ্য সেম কাইন্ড, অর্থাৎ একই ধরনের অবজেক্টের একটা ডেফিনেশন হচ্ছে একটা ক্লাস। ইন আদার ওয়ার্ডস, এ ক্লাস ইজ এ ব্লু প্রিন্ট। দেখছো, এখানে একটা ভালো কথা বলছে, এ ব্লু প্রিন্ট বলা যায় একটা ক্লাসকে, বলা যায় আমরা আসলে ব্লু প্রিন্ট, অথবা বলা যায় টেমপ্লেট, অথবা প্রোটোটাইপ। দ্যাট ডিসক্রাইবস, যেটা কি করে, দুইটা জিনিস ডিসক্রাইব করে। একটা হলো তার হচ্ছে অ্যাট্রিবিউট, যে বললাম স্ট্যাটিক অ্যাট্রিবিউট, যেগুলো আসলে স্ট্যাটিক ভেরিয়েবল, আর হচ্ছে ডাইনামিক বিহেভিয়ার। এটা কিন্তু আগের জিনিস ছিল না, এই যে ডাইনামিক বিহেভিয়ার প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে এটা কিন্তু ছিল না। বিহেভিয়ার একসাথে, মানে অর্থাৎ ডেটা এবং ফাংশন একসাথে একই প্যাকেজের আন্ডারে, বিহেভিয়ার, ঠিক আছে?
আচ্ছা, তো আরেকটা হচ্ছে এই ক্লাস হচ্ছে, তাহলে আমরা কি বুঝলাম যে আসলে এটা কাইন্ড অফ টেমপ্লেট, একটা ব্লুপ্রিন্ট অথবা একটা প্রোটোটাইপ, যেটা আসলে দুইটা জিনিসকে ডিফাইন করে এবং ডিসক্রাইব করে। একটা হলো স্ট্যাটিক অ্যাট্রিবিউট আর একটা হলো ডাইনামিক বিহেভিয়ার্স। এই যে অ্যাট্রিবিউট এবং বিহেভিয়ার্স, এটা কি হবে? কমন টু অল অবজেক্টস অফ দ্য সেম কাইন্ড। যে জিনিসটা আমরা একটা ক্লাসে আমরা ইয়ে করবো, যতগুলো অবজেক্ট আমরা নিব তাদের সবারই এই বৈশিষ্ট্যগুলো থাকবে, ঠিক আছে? কমন কিছু অ্যাট্রিবিউট, কমন কিছু ফাংশনালিটি। আচ্ছা, এবার আমরা নতুন আরেকটা শব্দের সাথে পরিচিত হবো। আজকে কিন্তু অনেকগুলো জার্গনের সাথে পরিচিত হবো, কোশ্চিন থাকলে কিন্তু বলবা। আরেকটা হলো ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স, ইনস্ট্যান্সটা কি আসলে? an instance is a realization of the particular item or class. এটা আসলে, এটা যদি একটা স্বপ্ন হয়, একটা ক্লাস যদি একটা স্বপ্ন হয়, তাহলে ইনস্ট্যান্সটা হলো তার বাস্তবায়ন। অর্থাৎ ক্লাসটা কিন্তু একটা জাস্ট সিম্পলি একটা কনসেপ্ট বা ডেফিনিশন বা একটা ফ্রেমওয়ার্ক বা একটা টেমপ্লেট, ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট কি আসলে একটা বিল্ডিং, নাকি ব্লুপ্রিন্টের উপর যখন বিল্ডিংটা তৈরি করা হবে তখন সেটা হবে অ্যাকচুয়ালি বিল্ডিং, তাই না? তাহলে তার মানে ওই ক্লাসগুলোর যদি তুমি একটা অ্যাকচুয়ালি অবজেক্ট ডিক্লেয়ার করো, সেটা হবে তার একটা কি? ইনস্ট্যান্স, ঠিক আছে? অর্থাৎ an instance is a initialization of a class, এটা বলতে পারো ভেরিয়েবলের ক্ষেত্রে। যেমন তুমি ইনিশিয়ালাইজেশন বুঝো, একটা ভেরিয়েবল কিভাবে ইনিশিয়ালাইজ করতে হয়। তো an instance is the instantiation of a class. All the instances of a class have similar properties. যতগুলো তুমি একই ক্লাসের ইনস্ট্যান্স নিবা, যে ক্লাসের অবজেক্ট সেগুলার সিমিলার প্রপার্টিস থাকবে, এবং এই ডেসক্রিপশনটা অলরেডি ক্লাসে দেওয়া আছে। অ্যাট্রিবিউটগুলো কি তা এবং তার বিহেভিয়ারটা কিরকম, ঠিক আছে? যেমন ধরো আমি যদি একটা ক্লাস বলি স্টুডেন্ট, এই স্টুডেন্ট ক্লাস, এখন তুমি যদি এই স্টুডেন্ট ক্লাসের তুমি যখন একটা ইনস্ট্যান্স নিবা, একটা অবজেক্ট, তখন কিন্তু সেই অবজেক্টটা কি হতে পারে? দুইটা নাম স্যার। দুইটা, হ্যাঁ, সাপোজ ধরো তোমাদের মধ্যে, সাপোজ ধরো এটা হচ্ছে তুহিন হতে পারে, অথবা রাফি হতে পারে, অথবা শাওন হতে পারে, তাই না? তো এরা এরা এবং আমি যখন স্টুডেন্ট ক্লাসে ডিফাইন করছি, তারা কিন্তু অলরেডি তাদের সেম প্রপার্টিস আছে, সেম বিহেভিয়ার আছে, এবং শুধুমাত্র নামটা আলাদা আলাদা। বিভিন্ন স্টুডেন্ট, এই স্টুডেন্টগুলোর মধ্যে সেম প্রপার্টিস থাকছে, তার মানে এই স্টুডেন্টগুলোর মধ্যে সেম বিহেভিয়ার আছে, ঠিক আছে? আচ্ছা, অবজেক্ট, আমরা যে অবজেক্ট বারবার বলতেছি, এই অবজেক্টটাই হলো কি? অবজেক্ট ইকুয়াল টু বলা যায় an instance of a class, অর্থাৎ an object equal to an instance of a class, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হলো আসলে আমাদের যে বক্সটা, সেটা আমরা যেটা কিছুক্ষণ আগে বললাম, যে আমরা যে প্রথমে হচ্ছে ক্লাস নেম থাকবে বক্সের মধ্যে, ক্লাস নেম, তারপর হচ্ছে ডেটা মেম্বার বা এটাকে আমি কিছুক্ষণ আগে বললাম কিন্তু অ্যাট্রিবিউট বা স্ট্যাটিক অ্যাট্রিবিউট, ডেটা মেম্বার, তারপর হচ্ছে মেম্বার ফাংশন বা বিহেভিয়ার, যেটাকে বললাম আমরা মেম্বার। এটা হলো ডেটা মেম্বার আর একটা মেম্বার ফাংশন, এবং এটাকে ডাইনামিক বিহেভিয়ার বলি, ডাইনামিক অপারেশন। কারের ক্ষেত্রে যেটা উদাহরণটা দিলাম আর কি, এটাকে বলা যায় এ ক্লাস ইজ এ 3 কম্পার্টমেন্ট বক্স এনক্যাপসুলেটিং ডেটা এন্ড ফাংশন। অর্থাৎ আমাদের যে এই ডেটাগুলা এবং তার যে বিহেভিয়ার গুলা, সেগুলো সবগুলো একটা বক্সের মধ্যে কি সেলফ কন্টেন্ট একটা বক্স কন্টেনারাইজড করা হয়েছে, এবং এটাকে বলা হচ্ছে ডেটা এনক্যাপসুলেশন। এটা আমরা আরো ভালো বলবো যে এটা একটা ভিজুয়ালাইজেশন আমাদের ক্লাসের। জি স্যার। তাহলে আমরা একটা নতুন ক্লাসের শিখবো, সেটা আমরা একটা ডিরেক্টরি করি, মেক ডিরেক্টরি। ধরো ক্লাস ইন্ট্রোডাকশন, ক্লাস এটা নেই, হ্যাঁ, সো সিডি ক্লাস। সো এখানে আমরা একটা বেসিক্যালি ক্লাস তৈরি করব, যেটা নাম দিই সাপোজ ধরো ভীম সার্কেল। অথবা আমরা যেহেতু ডেফিনেশন গুলো শুধু লিখবো আপাতত, সো আমরা যে কাজটা করতে পারি, আচ্ছা আপাতত এভাবেই লিখি, সার্কেল ডট সিপিপি।
তো আচ্ছা, এখানে আমরা কিভাবে আসলে এখন আমরা মানে সিপিপি সি প্লাস প্লাসে আমরা কিভাবে আসলে ক্লাসকে ডিফাইন করি এটা আমরা একটু অ্যাকচুয়ালি কোডিং এ দেখবো। তুমি দেখতে পাচ্ছ যে আমি একটা ক্লাস নামে একটা কিওয়ার্ড ইউজ করলাম, তারপর দিলাম হচ্ছে সার্কেল নামে আমি একটা ক্লাস তৈরি করব। তো তারপরে আমি এখানে একটা কিওয়ার্ড ইউজ করলাম, সেটা বলা হচ্ছে প্রাইভেট। তো নরমালি সি প্লাস প্লাসে সবকিছু প্রাইভেট। হ্যাঁ, এটা কেন প্রাইভেট শব্দটা আমি একটু পরে এক্সপ্লেন করতেছি। আপাতত দেখো এখানে কিছু আমি অ্যাট্রিবিউট, ওই যে তুমি কিছুক্ষণ আগে যে কনসেপ্ট গুলো দেখলা, প্রথমে আমি নাম দিলাম সার্কেল, তারপর হলো অ্যাট্রিবিউট গুলো দিব। যেমন ধরো সার্কেলে কি কি থাকে বলতো, ডাবল হচ্ছে রেডিয়াস থাকে, তারপর হচ্ছে একটা সার্কেল আমি ড্র করবো, এটা কালার স্ট্রিং কালার, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এটা থাকে স্যার। পাবলিক এই প্রাইভেট আর আরেকটা কিওয়ার্ড থাকে, একটা হচ্ছে পাবলিক। তো আমি সাপোজ আমি রেডিয়াস জানতে চাবো, গেট রেডিয়াস, ঠিক আছে। আরেকটা হচ্ছে তার হচ্ছে ডাবল গেট এরিয়া। এখন আমি ক্লোজ করব। এই যে আমার একটা তুমি দেখতে পাচ্ছ যে দিস ইজ ভেরি সিমিলার টু সি এর হচ্ছে স্ট্রাক্ট, যারা ব্যবহার করছো অলরেডি জানো, যারা স্ট্রাকচার তোমরা ইউজ করছো তারা কিন্তু অলরেডি ইন্ট্রোডিউস হয়ে গেছিলা যে এটার সাথে সেম যে ধরনের স্ট্রাকচার, এখানে শুধুমাত্র প্রাইভেট এবং পাবলিক এই কিওয়ার্ড গুলো আমরা ইউজ করলাম। আদার দেন দ্যাট সবকিছু কিন্তু সেম, তাই না? আচ্ছা, এখন ধরো এই যে গেট রেডিয়াসটা হলো আসলে বেসিক্যালি কি করবে, আমি যদি এটা বিহেভিয়ারটা কিভাবে এটা একটা ইন্টারফেস তৈরি করলাম, যেটা ওই কোনো একটা যদি অবজেক্ট থাকে সার্কেলের, সেটা আমি এর মাধ্যমে কি পাবো, রেডিয়াসটা পাবো। আর এরিয়ার মাধ্যমে আমরা আসলে ওই সার্কেলের পার্টিকুলার সার্কেলে কি পাবো, এরিয়াটা পাবো। একইভাবে সাপোজ ধরো আমি আরেকটা ক্লাস তৈরি করি, সাপোজ ধরো ক্লাস সকার প্লেয়ারের যদি আমি একটা ক্লাস তৈরি করি, তাহলে আমাদের প্রাইভেট মেম্বার হতে পারে কি, ইন্টিজার হচ্ছে নাম্বার, এটা যেটা বলা হচ্ছে প্লেয়ার নাম্বার হতে পারে, তারপর ধরে তার নাম হতে পারে স্ট্রিং নেম, ঠিক আছে। তারপর হতে পারে তার কোঅর্ডিনেট কই আছে এখন, ঠিক আছে। তো এই ধরনের তারপর হচ্ছে পাবলিক, যদি পাবলিক গুলো বলি, পাবলিক ফাংশন গুলো হচ্ছে যেমন ধরো সে দৌড়াবে, তারপর হতে পারে ভয়েড, সে বলে কি করবে, এটা তার ফাংশনালিটি হতে পারে, তাই না? এগুলো তার ফাংশন ওই প্লেয়ারের। তো তুমি দেখো এই দুইটা যে আমি তৈরি করলাম, ক্লাস তৈরি করলাম, এবং এখানে এটাকে বলা হয় অ্যাক্সেস মডিফায়ার। এটাকে বলা হয় কি, অ্যাক্সেস মডিফায়ার। অর্থাৎ এটার মাধ্যমে আমাদের ক্লাসের ভিতরে যে ডেটা বা অ্যাট্রিবিউট গুলাকে প্রাইভেটাইজেশন করা হয়। প্রাইভেটাইজেশন মানে হচ্ছে অন্য তুমি ক্লাস থেকে অন্য কোথাও থেকে তুমি আসলে এই ক্লাসের ভিতরে যে ইন্টারনাল যে জিনিসপত্র সেটা অ্যাক্সেস করতে পারবে না। একটা কারের ভিতরে যেমন ইঞ্জিনটা কি করা হয়, এটা কভার দিয়ে মানে হাইড করা হয় না সবকিছু ইঞ্জিনের ভিতরে, ঠিক ব্যাপারটা এরকম, ঠিক আছে। এই জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা একটা প্রাইভেট। আর এটা পাবলিক হচ্ছে যেটা বললাম বিহেভিয়ার বা ফাংশন গুলা, যেমন ধরো এই ক্ষেত্রে প্লেয়ারের ক্ষেত্রে কি হবে, সে রান করতে পারে, সে বলে কি করতে পারে। তো এইটা আর একটা হচ্ছে ক্লাস গুলো নাম করবো কিভাবে। ক্লাসের নাম কনভেনশনটা হলো নরমালি ওই অবজেক্টের কি ধরনের ক্লাস, যেমন সার্কেল, এখানে আমি সকাল প্লেয়ার, যেহেতু সকাল প্লেয়ার দুটো শব্দ, পরের প্লেয়ার পিটা আমি বড় হাতে লিখছি, এইভাবে আলাদা আলাদা মানে ক্লাস সকার প্লেয়ার, এইভাবে ক্লাস সার্কেল। আর আরো যদি ওয়ার্ড থাকে তাহলে একইভাবে ফার্স্ট লেটারটা বড় করে আমরা একসাথে ক্যামেল কেস স্যার মনে হয়, ক্যামেল কেস বলে। হুম ক্যামেল কেস বলে মনে হয় এটা। হ্যাঁ, ওই যে হ্যাঁ যেটাই বলো না কেন, ওটা আর কি এই স্টাইলটা আর কি, এটাকে অথবা তুমি ক্যামেল কেস বলতে পারো, হোয়াটএভার, ঠিক আছে। যে কোনো ধরনের নাম নেমিং কনভেনশনটা ইম্পর্টেন্ট এখানে। হ্যাঁ, ক্লাস কিভাবে নাম করবো আমরা, কারণ ক্লাসের আমরা এখানে ক্লাস ডিক্লারেশন শেষ, ক্লাস ইউজ করবো কিভাবে। যেমন ধরো সার্কেল যদি আমি এখন ইউজ করতে চাই, তাহলে আমরা সার্কেলের ইনস্ট্যান্স কিভাবে ক্রিয়েট করতে পারি। সাপোজ ধরো এরকম সার্কেল ধরো C1 বা সার্কেল সি, এটা একটা কিন্তু মোটামুটি আমার একটা অবজেক্ট তৈরি হয়ে গেল ওই সার্কেলের। কি ব্যাপারটা বুঝতে পারছো? তো
তো বেসিক্যালি আমরা যদি কোনো একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি কি করব, ওটাকে আমরা ওই ক্লাসের আমরা একটা ডিক্লেয়ার করব ইনস্ট্যান্স আইডেন্টিফায়ার আছে, সেটাকে বলা হচ্ছে কনস্ট্রাক্টরের মাধ্যমে, সেটা আমরা কিছুক্ষণ পরে আসবো। আবার ধরো সাইকেল সি, এবং প্রথমে দিলাম হচ্ছে তার হচ্ছে প্রথম অ্যাট্রিবিউটটা কি, রেডিয়াস ধরো 1.54, তারপরে কালার ভেরিয়েবল দিলাম না, ধরো গ্রিন। এইভাবে ইনস্ট্যান্ট করতে পারি সার্কেল সি। সাথে সাথে আমরা কি করলাম, তার এই যে রেডিয়াস এবং যে কালার, এই দুটো ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে দিলাম একসাথে। ঠিক আছে? আর যদি আমি শুধু স্ট্রাকচারের মতোই, মানে প্রায় হ্যাঁ হ্যাঁ প্রায় কাছাকাছি, রাইট। স্ট্রাকচার ব্যবহার করলে এটা তোমার খুব সুবিধা হবে। আর আমি যদি যখন ইনিশিয়ালাইজ করলাম, তখন যদি আমি সাপোজ ধরো আমি যদি সরাসরি তার মেম্বার ফাংশনগুলো, সাপোজ ধরো আমি এখন এই সার্কেলটা আমি এখন এই সার্কেলটা দিলাম, এটা আমি এখন চাই এরিয়া জানতে চাই, তাহলে আমরা সিম্পলি কি করবো, সি আউট তুমি জানো যে প্রিন্টএফ এর বিকল্প, সাপোজ ধরো সি ডট গেট এরিয়া। আমরা যেহেতু গেট এরিয়া একটা আমার বিহেভিয়ার ওই সার্কেলের, সো এই লাইনের মাধ্যমে আমরা কি করতে পারি, ওই সার্কেলের এরিয়াটা জানতে পারি। অর্থাৎ তার মানে কি, আমরা হচ্ছে ডট অপারেটর মেম্বার গুলোকে, কোন একটা ক্লাসের এই মেম্বার গুলোকে অ্যাক্সেস করার জন্য আমরা কি ব্যবহার করি, ঠিক স্ট্রাকচারের মতোই ডট অপারেটর। ঠিক আছে? জি স্যার। যে কোনো ক্লাসের ডেটা মেম্বার ভেরিয়েবল হোক আর সেটা নাম হোক, সেটা আমরা কি করব, অ্যাক্সেস করব ডট অপারেটর দিয়ে। ঠিক আছে? আচ্ছা, এই যে এগুলাকে বলা হয় মেম্বার ফাংশন। এই যে এই মেম্বার ফাংশন, এই মেম্বার ফাংশনগুলো আসলে বেসিক্যালি কি করে, এটা হচ্ছে সাপোজ ধরো অর্থাৎ এই মেম্বার ফাংশনগুলো যে কল করবে সেখান থেকে সে প্যারামিটার রিসিভ করতে পারে, তারপর কিছু অপারেশন পারফর্ম করতে পারে, এবং কিছু রেজাল্ট রিটার্ন করতে পারে। এই ধরনের আমরা নরমালি একটা ফাংশন যে কাজ, হ্যাঁ, মেথডের সেই কাজগুলো সে করতে পারে। আচ্ছা, আচ্ছা আমরা সম্পূর্ণটা আমরা যে কাজ করব এখন, যে আচ্ছা এখানে আমি টোটালি এই ফাংশনটা নিয়ে আসলাম, আমাদের যেটা কোড করা ছিল। তো এখানে তুমি দেখো আমাদের কোডে, সো বেসিক্যালি আমরা এটা টোটালি হোল প্রোগ্রামটা আমরা এখানে লিখছি। তাহলে দেখো এখানে আমরা এই যে তার মেম্বারগুলোকে ইনিশিয়ালাইজ করার জন্য, মেম্বার ভেরিয়েবলগুলোকে, ডেটা মেম্বারগুলোকে ইনিশিয়ালাইজ করার জন্য আমরা একটা কনস্ট্রাক্টর ইউজ করছি। এটাকে বলা হয় কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর হলো এমন একটা মেম্বার ফাংশন যার নামটা হলো সেই ক্লাসের নাম। দেখো ক্লাসের নাম সার্কেল, এবং সেই মেথডটা কনস্ট্রাক্টরের নামটা হলো সার্কেল, এবং এর কোনো রিটার্ন টাইপ থাকে না। নরমালি তার কাজ হচ্ছে এই যে আমাদের মেম্বার ভেরিয়েবলগুলো সেগুলোকে ইনিশিয়ালাইজ করা। যেমন ধর এখানে বলা হচ্ছে ডাবল আর সমান 1.0, স্ট্রিং সি সমান রেড। তার মানে এটা অলরেডি ডিফল্ট ভ্যালু। তুমি যদি কোনো কিছু না দাও, জাস্ট একটা অবজেক্ট ডিক্লেয়ার করো এই ক্লাসের, তাহলে অটোমেটিক্যালি সেই অবজেক্টটা হবে হচ্ছে লাল রেড কালারের সার্কেল উইথ রেডিয়াস 1। বুঝতে পারছো? এটা হচ্ছে কনস্ট্রাক্টর উইথ ডিফল্ট ভ্যালুস ফর ডেটা মেম্বারস। ক্লিয়ার? তাহলে আমরা রেডি। আর আমি যদি নতুন কোনো ভ্যালু দিই, সেটা তাহলে আমাকে সেটার জন্য কাজ করতে হবে। তাহলে রেডিয়াস সমান আর কালার সমান সি অ্যাসাইন করে দিলাম। আর বাকিগুলো ধরো গেট রেডিয়াস কত তার এই সার্কেলে, সেটা জানার জন্য আমি সিম্পলি রেডিয়াসটা রিটার্ন করতে পারি। এটাকে বলা হয় মেম্বার ফাংশন। অনেক সময় এটাকে বলা হয় গেটার। অর্থাৎ মেম্বার ভেরিয়েবলগুলো যেহেতু আমাদের প্রাইভেট, সো ওগুলোকে অ্যাক্সেস করার জন্য আমাদের কিছু ইন্টারফেস দরকার। এটা হলো সেই ইন্টারফেস, গেটার বলা হয় অনেক সময় গেটার। আর এটাকে বলা হয় আরেকটা গেটার, যে কালার কি, গেট কালার, আর গেট এরিয়া।
এরিয়াটা হলো তার হচ্ছে এরিয়াটা, এরিয়া মানে হচ্ছে রিটার্ন রেডিয়াস ইনটু রেডিয়াস পাই পাই আর স্কয়ার, ঠিক আছে? তো অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল যেটা, সো এটা হচ্ছে গেট এরিয়া, এবং সেটা ড্রাইভার ফাংশন। আমি একটা সিম্পল, আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিম্পল টেস্ট ড্রাইভার ফাংশন ইন্টিজার মেইন, এবং সেখানে এটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার দিছি, এবং সেটা রেডিয়াস 1 এবং কালার হচ্ছে ব্লু, এবং সি আউট করছি রেডিয়াস এবং কালার ঠিকমতো ইনিশিয়ালাইজ হয়েছে কিনা চেক করার জন্য। আর আরেকটা কনস্ট্রাক্টর আমরা ইউজ করছি যেখানে শুধুমাত্র আমরা পাস করছি কি রেডিয়াস। তাহলে কি এটা কিন্তু এটা কিন্তু আরেকটা বৃত্ত, কিন্তু এটার কালার কি হবে বলো তো? ডিফল্ট কালার যেটা, ডিফল্ট কালার কি দিছিলাম আমরা? রেড হ্যাঁ, রেড হবে। তো আরেকটা আমরা আরেকটা ইউজ করছি যেখানে কোনো আমি ভ্যালু পাস করে নাই, তার মানে এগুলো সবগুলোই কি হবে? রেডিয়াসও হবে 1 আর কালারও হবে রেড, যদি আমি পাস না করি কোনো কিছু। তো আমরা এটা একটু সেভ করি, এটা আমরা রান করি। সো আমাদের এইখানে এখন আমি যদি এটাকে করতে চাই, তাহলে রান করতে চাই, তাহলে আমরা কি কি শিখছিলাম কিভাবে রান করব? জি প্লাস প্লাস, তারপরে ধরো আমি একটা কি করব, ফাইলের নাম স্যার circle.cpp। আমি কিছু ফ্ল্যাগ ইউজ করি আমরা নরমালি। সাপোজ ধরো আমরা একটা কি ফ্ল্যাগ ইউজ করব বলো তো? সাপোজ ধরো অবজেক্ট, আচ্ছা অবজেক্টে সরাসরি আমরা কম্পাইল করি। তো প্রথমে হচ্ছে জি প্লাস প্লাস, তারপর হলো circle.cpp, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এলএস করব। তুমি দেখতে পাচ্ছ a.out নামে একটা তৈরি হচ্ছে, তাই না? বাইনারি ফাইল। এই ফাইল তৈরি হচ্ছে। সো আমরা যদি এটা কল করতে চাই a.out, দেখো প্রথমে আমাদের আমি দেখো প্রথমটাতে হচ্ছে ওই যে ব্লু কালার পাস করাইছিলাম, হ্যাঁ তাই না? এবং এরিয়া এবং তার হচ্ছে রেডিয়াসটা, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে রেড ছিল ডিফল্ট কালার, আর হচ্ছে নতুন 3.4 পাস করছিলাম শুধুমাত্র, এবং সেটা কিন্তু আসছে। এবং লাস্টেরটা কিন্তু সব ডিফল্ট ছিল, রেডিয়াস 1 এরিয়া 3.14। এইভাবে বুঝতে পারছো সবাই? এখানে কারো কোনো কোশ্চেন আছে? উইন্ডোজের জন্য কমান্ড কি একটু দেখাই দিলে ভুলে গেছি তো হ্যাঁ হ্যাঁ, স্যার, উইন্ডোজের জন্য কি কমান্ড করতে হয় ভুলে গেছি, একটু এটা দেখাই দিলে না আমি তো আমরা ইউনিক্স উবুন্টু লিনাক্স কমান্ড দিতে হয়। তোমার উবুন্টুর জন্য কি দিতে হয় সেটা দেখে নিবা, ঠিক আছে? ওকে। তোমার যদি কম্পাইলার থাকে জিএনইউ, তাহলে তুমি এইভাবে দিলেই নিবে, তুমি পাথটা ঠিক থাকলে, তাই না? কম্পাইলার তুমি যদি পাথে থাকে তাহলে এই কমান্ডটা দিলেই নিবে, ঠিক আছে? তো মোটামুটি এটা গেল। তাহলে আমরা এখন একটু ফোকাস করি কনস্ট্রাক্টরে। তো কনস্ট্রাক্টরে আমরা যদি ফোকাস করতে যাই, তাহলে সেখানে তুমি দেখতে পাচ্ছ যে এটাকে আমরা বললাম হচ্ছে কনস্ট্রাক্টর, তাই না? এই কনস্ট্রাক্টর হচ্ছে একটা ফাংশন, সিম্পলি মেম্বার ফাংশন কোন একটা ক্লাসের, যেটা কি পারপাসে ইউজ করা হয়? ইনিশিয়ালাইজেশন, কি ইনিশিয়ালাইজেশন? ডেটা মেম্বার। ডেটা মেম্বার, রাইট, প্রিটি সিম্পল। আর কনস্ট্রাকশনের কোনো রিটার্ন টাইপ নরমালি থাকে না, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি পুরো অবজেক্টটাকে রিটার্ন করে, নো রিটার্ন স্টেটমেন্ট। আর এটা একবারে ইনভলভ করা, যখন অবজেক্ট ক্রিয়েট হয় একবারে ইনভলভ হয় আসলে, হ্যাঁ একবারই। যখন ইনস্ট্যান্সটা ক্রিয়েট হয় তখনই ওই ভেরিয়েবলগুলো ইনিশিয়ালাইজড হয়। পরবর্তীতে এই কনস্ট্রাক্টরকে আর কল করা যাবে না একবার ইনিশিয়ালাইজ হওয়ার পরে। আর এটা আরেকটা বৈশিষ্ট্য হলো, এটা কনস্ট্রাক্টরগুলো ইনহেরিট করা যায় না। ইনহেরিটটা আমরা পরবর্তী আলোচনায় আসবে আবার, ঠিক আছে? আর কিছুক্ষণ আগে কনস্ট্রাক্টর তুমি দেখতে পাচ্ছিলে যে কিছু ডিফল্ট আর্গুমেন্ট পাঠানো যায়, তাই না? যেমন আমরা এর আগে দেখছিলাম যে রেডিয়াস 1 অথবা কালার হচ্ছে রেড। তো এইভাবে আমরা ডিফল্ট ইনিশিয়ালাইজ করতে পারি। আর এবার আমরা আসি যে পাবলিক আর প্রাইভেট। তো পাবলিক যেসব আমরা বলতেছি, যেসব মেম্বার, তারা ডেটাও হতে পারে, সেটা ফাংশনও হতে পারে, সেটা কিন্তু অ্যাক্সেসিবল।
থ্রু আউট দ্য সিস্টেম, মানে অল সিস্টেমের মধ্যে এটা অ্যাক্সেস, পাবলিক মানে পাবলিক, ঠিক আছে? এগুলো অ্যাক্সেস মডিফায়ার, অ্যাক্সেস কন্ট্রোল মডিফায়ার, কন্ট্রোল মডিফায়ার। এখানে একটা বৈশিষ্ট্য হলো, সেটা হলো যে এটা বলা হচ্ছে যে আমাদের ভিজিবিলিটি অফ ডেটা মেম্বার গুলা, তাদের যে ভিজিবিলিটি এটা আমরা কন্ট্রোল করতে পারি। আসলে ওই ডেটা মেম্বার গুলা আমরা পাবলিক যদি বলি তাহলে বলবো যে সেটা ডেটা হোক অথবা ফাংশন হোক, সেটা যে কোনো খান থেকে অ্যাক্সেসেবল। আর যদি প্রাইভেট বলি তাহলে কিন্তু উইদিন দ্য ক্লাস, আউটসাইড দ্য ক্লাস সম্ভব না, ঠিক আছে? এটা কি বলা হচ্ছে? ডেটা হাইডিং বা ইনফরমেশন হাইডিং বা এনক্যাপসুলেশন। ইনফরমেশন হাইডিং অথবা এনক্যাপসুলেশন বলা হয় এই জিনিসটাকে, ঠিক আছে? আচ্ছা, আমি একটা এক্সাম্পল দেখাই। ইনফরমেশন হাইডিং এ আমরা একটা এক্সাম্পল দেখি। যে আমি তোমাদের উইন্ডোটা শেয়ার করি। তোমাদের কারো মনে নয়েজ আসতেছে, বোরহান নাকি? আচ্ছা, তো আমি প্রেজেন্ট উইন্ডো, আচ্ছা এইখানে লক্ষ্য করো, আমরা এই প্রোগ্রামটা রান করছিলাম, তাই না? তো এইখানে আমরা একটা কাজ করব, সেটা হলো আমি একটু এডিট করব। হ্যাঁ, এডিটে কি করব? আমরা হচ্ছে এইখানে আমরা অ্যাক্সেস করার চেষ্টা করব একটা প্রাইভেট মেম্বারকে, ঠিক আছে? সাপোজ ধরো আমরা একটা নতুন একটা সি আউট শেষে ইউজ করি। সাপোজ ধরো সি আউট, লেটস সে C3 ডট, একে আমরা প্রাইভেট মেম্বার কোনো কিছু আছে আমাদের? হ্যাঁ আছে, রেডিয়াস। সো সরাসরি আমরা রেডিয়াসটা নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, রেডিয়াস, ঠিক আছে? দেখছো এই চেঞ্জটা? আমরা C2 অবজেক্ট থেকে সরাসরি আমরা কি করতে যাচ্ছি? রেডিয়াসকে অ্যাক্সেস করতে যাচ্ছি। এটা কি সম্ভব? না স্যার। আচ্ছা, এখন আমরা এখানে আবার দেখবো যে সি আউট, আমরা একটা নতুন লাইন দিই যে মাই টেস্টিং। আমরা টেস্ট করতেছি ওই ক্লাসটাকে, সরাসরি প্রাইভেট মেম্বার অ্যাক্সেস করতেছি, সম্ভব কিনা সেটা আমরা চেক করতেছি। আমরা এখন সেভ করবো এটা। আমরা কম্পাইল করি। দেখছো কম্পাইল করার সময় কি ঝামেলা করতেছে না? কি বলছে ঝামেলাটা? যে circle.cpp error double circle radius is a private within the context, within this context. বুঝতে পারছো? রেডিয়াসটা কি? প্রাইভেট উইদিন দিস কনটেক্সট। অর্থাৎ আমরা কিন্তু এটা বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো না। আমরা কোথা থেকে অ্যাক্সেস করার চেষ্টা করতেছি? মেইন ফাংশন থেকে, তাই না? মেইন ফাংশনের কনটেক্সটে আমরা অ্যাক্সেস করার চেষ্টা করতেছি। এই সবাই বুঝতে পারছো? Yes, sir. সো আমরা মেইন কনটেক্সটে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো না, কারণ ওটা প্রাইভেট। ক্লিয়ার? ওকে, এইখানে এখন আমরা দেখি যে আচ্ছা, সো ইনফরমেশন হাইডিং এন্ড এনক্যাপসুলেশন, এই কনসেপ্টটা, ইনফরমেশন হাইডিং এন্ড এনক্যাপসুলেশন। আজকে ক্লাসটা যদিও দীর্ঘ হচ্ছে, কিন্তু আমাদের ক্লাস নেওয়ার সুযোগ যেহেতু কম, এই জন্যই আসলে দীর্ঘ হচ্ছে। আচ্ছা, সো আমাদের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হলো ইনফরমেশন হাইডিং, ইনফো হাইডিং and encapsulation. encapsulation এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা কিভাবে করতেছি আসলে? আমরা তুমি দেখলা খুব সহজভাবে যে আমরা আসলে পাবলিক অথবা প্রাইভেট এই অ্যাক্সেস মডিফায়ার কন্ট্রোলের মাধ্যমে আমরা কি করতে পারি? এই প্রিন্সিপালের মাধ্যমে আমরা কি করতে পারি? ইনফরমেশন হাইড করতে পারি। দ্যাট ইজ, objects communicate with each other using well defined interfaces.
যেটা আমরা বললাম যে একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের সাথে কমিউনিকেট করবে কি করবে ইন্টারফেসের মাধ্যমে। যেমন ওই কিছুক্ষণ আগে দেখলাম যে ওই রেডিয়াস কিন্তু ভেরিয়েবলটা আমরা অ্যাক্সেস করতে পারতেছিলাম থ্রু দ্য গেটার ফাংশন, তাই না, হুইচ ইজ এ মেম্বার ফাংশন অফ দ্যাট ক্লাস। মানে আমরা কিন্তু বাইরে থেকে আমরা মেইন কনটেক্সট থেকে সেখানে অ্যাক্সেস করতে পারতেছিলাম না, বাট ইউজিং এ ইন্টারফেস। ঠিক আছে, সো আমাদের ইন্টারফেস থাকতে হবে। মানে যেমন ধর কন্টেইনারের কথা চিন্তা করো, ওখানে ইন্টারফেসের থ্রুতে সবকিছু করতে হবে, তুমি ভিতরে কি আসলে সরাসরি অ্যাক্সেস করতে পারবে না, ইউ হ্যাভ টু গো থ্রু দ্য ইন্টারফেস। এই ইন্টারফেসের জন্য আমরা ওই কিছুদিন আগে দেখছিলাম যে গেট রেডিয়াস নামে একটা ফাংশন তৈরি করছিলাম, তাই না? Yes, sir. So objects are not allowed to know the implementation details of others. একটা অবজেক্ট আসলে আসলে তার ওই ক্লাসের যে অবজেক্ট সে কিন্তু ইমপ্লিমেন্টেশন ডিটেইল জানার কথা নয়, সে শুধুমাত্র একটা ইন্টারফেস টু দ্য ক্লাস। The implementation details are hidden and encapsulated within the class. এই ইনফরমেশন হাইডিং ফ্যাসিলিটিস রিইউজ অফ দ্য ক্লাস। এই ইনফরমেশন হাইডিংটার কারণে আমরা খুব সহজে আমরা ক্লাসকে রিইউজ করতে পারি। ঠিক আছে, নরমালি আমরা কোনো ডাটাকে পাবলিক করব না আনলেস উই হ্যাভ এ গুড রিজন। নরমালি সবকিছু আমরা প্রাইভেটলি ডিক্লেয়ার করি। তো এই যে কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে গেটার এবং সেটার নামে একটা আমরা সেটার হলো যে সেটার ফাংশনকে বলা হয় আসলে ওই ক্লাসের যে ভেরিয়েবল গুলো সেগুলোকে ইনিশিয়ালাইজ করা। এখানে আমরা একটা দিস নামে কিওয়ার্ড ইউজ করছি, এটা আসলে কেন ব্যবহার করি? নরমালি আমরা যখন এখানে যেমন সেটার একটা ফাংশন ব্যবহার করছি রেডিয়াসকে সেট করার জন্য, আবার তার আর্গুমেন্টকে পাঠাচ্ছি হচ্ছে আবার রেডিয়াস, যেটা আমার অলরেডি ক্লাসে কিন্তু প্রাইভেট ভেরিয়েবল আছে। সো যেহেতু এখানেও তার মানে কি আমাকে তাহলে রেডিয়াস সমান সমান রেডিয়াস লিখতে হয়। এই যে একটা তখন কি হবে একই না দুইটা ভেরিয়েবল একই নামে হয়ে যাচ্ছে, ফাংশন আর্গুমেন্ট রেডিয়াস আবার মেম্বার ভেরিয়েবল রেডিয়াস। সো এটা এই সেটিং করার জন্য তখন একটা সমস্যা ক্রিয়েট হয়, নামের নেমিং এ কনফ্লিক্ট তৈরি হয়। এই কনফ্লিক্টটা এড়ানোর জন্য আমরা কি করি যে দিস কিওয়ার্ডটা ব্যবহার করি। দিস তারপর হচ্ছে যেটা আমরা অ্যাক্সেস যে স্ট্রাকচারের অ্যারে যেভাবে অ্যাক্সেস করি মেম্বারগুলা, দিস তারপর হচ্ছে ড্যাশ গ্রেটার দেন এই অ্যাক্সেস সিম্বলটা ব্যবহার করি। তারপরে হচ্ছে দিস রেডিয়াস মানে হচ্ছে এই রেডিয়াসটা হলো আমাদের এই রেডিয়াস মানে মেম্বারের ভিতরে যে রেডিয়াস, আর এই রেডিয়াসটা হলো আমাদের যেটা ইন্টারফেসের মাধ্যমে আসতেছে অর্থাৎ আউটকাম ইনকামিং, আর এটা হচ্ছে আমাদের ইন্টারনাল রেডিয়াস, আর এটা হলো ইনকামিং রেডিয়াস। এই ইনকামিং রেডিয়াস ফাংশন আর্গুমেন্টটা আমরা ইনিশিয়ালাইজ করতেছি দিস রেডিয়াস মানে হচ্ছে এই রেডিয়াস। এই ক্লাসে এটা শুধুমাত্র নেমিং কনফ্লিক্ট অ্যাভয়েড করার জন্য আমাদের এই দিস কিওয়ার্ডটা ইন্ট্রোডিউস করা হয়েছে, বুঝতে পারছো? So this radius refers to this instance of the member variable and radius resort to the function's arguments. কি বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? আচ্ছা, this actually একটা পয়েন্টার টু দ্য অবজেক্ট। এই জন্য আমরা কিন্তু দিস হলো একটা যেহেতু পয়েন্টার টু দ্য অবজেক্ট টু দিস পার্টিকুলার অবজেক্ট, এই জন্য আমরা কিন্তু তার পয়েন্টারের যদি হয় তাহলে তার কিন্তু মেম্বারগুলো আমরা ওইভাবে অ্যাক্সেস করি, যেটা স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখছিলাম। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস। হ্যাঁ, আমরা মোটামুটি কিন্তু আজকে ক্লাসের যে আলোচনা করলাম ক্লাসে ইন্টারফেস, অবজেক্ট, ইনস্ট্যান্স, তাই না, কিভাবে কোন স্ট্রাকচার ইনিশিয়ালাইজ করা যায়, ভেরিয়েবল গুলা মেম্বারগুলোকে কিভাবে পাবলিক এবং প্রাইভেট কিওয়ার্ড দিয়ে অ্যাক্সেস গুলো কন্ট্রোল করা যায়, মানে আই মিন ইমপ্লিমেন্টেশন অফ ইনফরমেশন হাইডিং, হ্যাঁ, ডেটা এনক্যাপসুলেশন, কিভাবে কন্টেনারাইজ অর্থাৎ ডেটাগুলোকে একই কন্টেনারের ক্ষেত্রে অ্যাট্রিবিউট এবং ডিফারেন্ট ফাংশনে ভাগ করা যায়, অর্থাৎ বিহেভিয়ার এবং অ্যাট্রিবিউট এবং এগুলা একটা কি, অর্থাৎ আসলে এইখানে সহজ কথা যে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে আমরা হচ্ছে ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম দুইটাকে আলাদা আলাদা ভাবে করি, কিন্তু এখানে একটা অবজেক্টের মধ্যে একটা ক্লাসের মধ্যে আমরা ফাংশন, বিহেভিয়ার যেটা এবং তার যে ডেটা যেটা স্ট্রাকচার সবগুলো আমরা একসাথে একটা অবজেক্টের মধ্যে প্যাকেজ করে কাজ করতে পারি, যেটা আমাদের সফটওয়্যার রিইউজ করার জন্য অনেক কি ইজিয়ার হবে পরবর্তীতে। তো ঠিক আছে, তাহলে আজকে